নবপ্রাণের উচ্ছ্বাসে দেশ জুড়ে বর্ষবরণ উদযাপন। উৎসবে ঐক্যের জয়গান, মুগ্ধতা ছড়ালো সমাপনী ড্রোন লেজার শো। আমরা আসছি, আরো অন্যান্য জাতিগোষ্ঠী আছে, সবার সাথে আমরা একত্র মিলিত হয়েছি। আমার বেঙ্গলি কালচার খুব ভালোবাসি, খুব ভালো লাগে। কখনো আসা হয় না এখানে, ফার্স্ট টাইম এখানে। খুবই এক্সাইটেড হয়েছিলাম এবং প্রত্যেকটা ড্রোন শো এনজয় করছি। সবশেষে প্যালেস্টাইনের প্রতি যে সাপোর্টটা দেখানো হয়েছে, এটা আসলেই অনেক ইমোশনাল একটা মোমেন্ট ছিল। দখল দূষণে মৃত পায় বগুড়ার জীবনরেখা করতোয়া। প্রাণ ফেরাতে পানি উন্নয়ন বোর্ডের কাজে ধীরগতি, মান নিয়েও প্রশ্ন। বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে দুর্গম অঞ্চলে ভাসমান হাসপাতাল। স্থায়ী সেবা কেন্দ্র খোলার অনুরোধ সেবা গ্রহীতাদের। এবং শরীয়তপুরে স্থানীয়ভাবেই তৈরি হচ্ছে বোমা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস পুলিশের, সামাজিক প্রতিরোধে জোরদার। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইরাত্রি, আমি গালিব ইবনে রিয়াজ। আনন্দ, উচ্ছ্বাস, সুর, ছন্দে এক মহামিলন। বাঙালির ইতিহাস আর আত্মপরিচয় মেলে ধরার অনন্য এক আয়োজন, যে মোহনায় মিলেছিল পাহাড় থেকে সমতলের সব জাতিগোষ্ঠীর মানুষ। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যকে ধারণ করে উদযাপন হলো নতুন বাংলা বছর 1432। নবাঙ্গিকে হওয়া শোভাযাত্রা থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। শাহাদাত অভ্রের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ এক জীবন্ত ক্যানভাস, রং, মুখোশ, মোটিভ আর মানুষের জাগরণে আঁকা এক আনন্দ শোভাযাত্রা, যেখানে সামিল দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। নানা রঙে আনন্দ, প্রতিবাদ, ছন্দে শান্তির বার্তা, যেখানে বর্ণের চেয়ে বড় হয়ে উঠেছে ঐক্য। ঢোলের শব্দে মিশে যায় প্রতিবাদের ভাষা। নববর্ষের নতুন প্রভাতে সূর্য উদিত হয়েছে কেবল পঞ্জিকা বদলাতে নয়, বরং ফ্যাসিবাদ দেখা বছরের শেষ সূর্য বিদায় দিতে। এ যেন অন্যরকম উচ্ছ্বাস। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। চারুকলা অনুষদ যেন ফিরে যাচ্ছে নিজেদের সূচনা লগ্নে। তাই সেই পুরনো নামে বের হলো শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টাইম। আমি নর্মালি নিউ ইয়র্কে থাকি, এমনি তো দেশে আসা যাওয়া হয়, কোনোদিন আজকে এই দিনে আসা হয় নাই। কখনো আসা হয় না এখানে, ফার্স্ট টাইম এখানে। পয়লা বৈশাখের শোভাযাত্রা আমার আনন্দ লাগছে। শোভাযাত্রায় এবার নানা বয়সী ও সব ধর্ম বর্ণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এমন ঐক্যের শোভাযাত্রা কেউ দেখেনি আগে। প্রথমবারের মতো অংশ নিয়েছে ইসলামী সাংস্কৃতিক সংগঠনগুলো। ধর্মকে কেন্দ্র করে হয় না, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানটা উদযাপন করতে পারে। সব ধর্মের মানুষ যারা বাঙালি জাতীয়বাদে বিশ্বাস করে তারা অংশগ্রহণ করেছে। সবাইকে আমরা যেভাবে অংশগ্রহণ করতে দেখে অত্যন্ত আনন্দ লাগছে আমাদের। ভালো লাগছে এখানে এসে, অনেক জাতিগোষ্ঠীর সাথে দেখা হয়েছে, অনেক খুশি হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কুতুব নৃগোষ্ঠী সবাই আসছে, ভালোই লাগছে। বাঙালি সাজে বিদেশিদের দেখা মিলেছে, বলছেন বাংলা সংস্কৃতিকে ভালোবাসার কথা। নববর্ষ আমার খুব ভালো লাগে, বিকজ অনেক সুন্দর সংস্কৃতি আছে, অনেক সুন্দর আর্ট, অনেক লোক খুবই সুন্দর কাজ করতেছে। Excited to be here and I love experiencing different cultural festivals, different New Year's. রঙিন সাজে পরিবারের ছোট্ট সদস্যদের নিয়েও অভিভাবকরা হাজির হয়েছেন শোভাযাত্রায়। পরিবারের সাথে এসেছি, আমার বাচ্চা, আমি ওয়াইফের সাথে এসেছি। ভালো, আগের চেয়ে অনেক ভালো। অনেকগুলো ট্র্যাডিশন এগুলো আমাদের বাংলাদেশের, আমার খুবই ভালো লাগছে। তরুণদের পদচারণায় মুখরিত শোভাযাত্রা। জুলাই বিপ্লবে অংশ নেওয়া তরুণরা আরও একবার ফিরে গেছেন স্মৃতিতে। ছিল ৩৬ জুলাইয়ের মোটিভ, মুগ্ধের পানির বোতল। তরুণরা বলছেন মোটিভগুলো শুধু শিল্পকর্ম নয়, এটি প্রতিবাদ ও বিপ্লবের প্রতীক।
আগের 2-3 বছরের তুলনায় এবারে আমেজটা একটু অন্যরকম। মুগ্ধর পানির বোতল, তারপরে ৩৬শে জুলাই, এগুলো তো আসলে মানে একটা ঐতিহাসিক জিনিস। এখন সবাই মিলে একটা আন্দোলন করেছি এবং সেটাকে আমরা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে ধারণ করছি। ফিলিস্তিনের সমর্থনে ছিল প্রতীকী তরমুজ, ছিল শান্তির পায়রা। প্রথমবারের মতো অংশ নিয়েছে ব্যান্ড দলগুলো, তাদের মুখে উঠে এসেছে শান্তির বার্তা। যিনি মুসলমান সংস্কৃতিতে বিশ্বাস করেন তিনি তার সেই সংস্কৃতি চর্চা করবেন, এটা কেন আগে হয়নি সেটা আমাদের একটা লজ্জার ব্যাপার। এটা এবার যা হয়েছে সেটাকে অভিনন্দন জানাই এবং এটাকে আরও স্বতঃস্ফূর্তভাবে আরও অনেক বাড়িয়ে নিতে হবে। বর্ষবরণের এই শোভাযাত্রায় স্থান পেয়েছে ২১টি মোটিফ। ছিল জাতীয় মাছ ইলিশ, পালকি, কাঠের বাঘ। তবে সবার নজর ছিল ফ্যাসিবাদের মুখাকৃতির দিকে। আমি আসলে প্রথমে বিশ্বাস করিনি, বাট আসলে যে শেখ হাসিনার একটা বড় বানানো হয়েছে ওটা দেখেছি, মুগ্ধের পানির বোতলটা দেখেছি। শেখ হাসিনাকে দেখছি আমাদের কি বলবো রাক্ষসী হিসাবে। মডেলগুলোতে জুলাই বিপ্লব, যেটা জুলাই বিপ্লব কনসেপ্টে করা হয়েছে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পৃথিবীর সব রং রূপ নিয়ে আবারও ফিরে এসেছে পহেলা বৈশাখ। আর এই বৈশাখের শোভাযাত্রায় ছিল আনন্দ, ছিল ঐক্যের বার্তা। সকল ধর্ম বর্ণের জাতির মানুষ অংশগ্রহণ করেছে। সবার মুখেই একটি কথাই ছিল, আবার যেন কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে না আসে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। সোমবার ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলের ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজনে যোগ দেয় সাধারণ মানুষ। কানায় কানায় পূর্ণ হয় বটমূল। ১.৫ শতাধিক শিল্পীর কণ্ঠে প্রতিধ্বনিত হতে থাকে অতীতের সকল আবর্জনা ভুলে নির্ভয়ে এগিয়ে যাওয়ার সম্মেলক গান। এই আয়োজনে এবারের বার্তা ছিল আমার মুক্তি আলোয় আলোয়। ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হয় আয়োজন। এবার ছিল ২৭টি পরিবেশনা। ২ ঘন্টার পরিবেশনায় ছিল ১২টি একক গান, ৯টি সম্মেলক গান ও নির্বাহী সভাপতির কথন। এছাড়াও গাজায় ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ ও শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সব শেষে বরাবরের মতোই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় বর্ষবরণ পরিবেশনা। রাতের আকাশে ড্রোন লেজার দিয়ে ফুটিয়ে তোলা হয় জুলাই গণ অভ্যুত্থানের প্রতিচ্ছবি। মুগ্ধতা ছড়ালো নববর্ষের সমাপনী আয়োজন। এর আগে মানিক মিয়া এভিনিউতে বৈশাখী কনসার্ট দিয়ে মেতে ওঠে রাজধানীবাসী। আরো জানাচ্ছেন আজহার লিমন। জাতীয় সংসদের সন্ধ্যার আকাশে জ্বলজ্বল করছে আবু সাইদ। সেই আবু সাইদ স্বৈরাচারের বুলেটের সামনে বিস্তীর্ণ যার বাহু, বুক জুড়ে মুক্তির ঝড়। যে ঝড় ওলট পালট করে দিয়েছিল তরুণ যুবক দেশের ছাত্র জনতাকে। জনতার সেই উত্তাল সংগ্রামে পানি লাগবে পানি, পানি হাতে চিৎকার করা সেই ছেলেটি আবার ভেসে উঠল মুগ্ধ হয়ে বাংলাদেশের পুনর্জন্মের। এসব দৃশ্যপট যখন দেখছিল জুলাইয়ের যোদ্ধা জনতারা, তখন পবিত্র সংসদের ঠিক মাথার উপর দেখা গেল জুলাইয়ের জনতার আন্দোলনকে স্যালুট করা সেই রিকশাওয়ালা সুজনকে। পেছনে মুক্তির গান, দ্রোহের সুর, ২৬০০ ড্রোনের আলোর খেলায় মানুষ ভেসে গেল ১৯৭১-এ গণমানুষের সংগ্রামের দিনগুলোতে। আঁকা হলো ৭১-এর ধারাবাহিকতায় ২৪। এই আন্দোলনে নারীর অভূতপূর্ব নেতৃত্ব ও ভূমিকা। দেখানো হলো বাংলাদেশ অভ্যুদয়ের ক্ষণ থেকেই আল আকসার সংগ্রামকে হৃদয় দিয়ে ধারণ করে। নববর্ষের দিনে চীনা দূতাবাসের উপহার ড্রোন শোর এই আয়োজনে দেখানো হলো চীন বাংলাদেশের ঐতিহ্যবাহী সম্পর্কের মোটিভ। জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে সন্ধ্যার আকাশে আবির্ভূত আবু সাইদ মুগ্ধের হাত ধরে সংগ্রাম মুখর জুলাই, পূর্বপুরুষের ৭১-এ পরিভ্রমণ করতে করতে আবেগ আপ্লুত মানুষরা হয়ে পড়েছিল
বাকরুদ্ধ। নতুন বছরে তাদের কণ্ঠ থেকে ঝরে পড়ছিল বাংলাদেশে আর কখনো স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না। খুবই এক্সাইটেড ছিলাম, আবেগ আপ্লুত হয়েছি, কারণ বাংলাদেশের হিস্ট্রিতে এই প্রথম এত সুন্দর একটা মুহূর্তের উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছিল। আবু সাইদ, মুগ্ধ, ওনাদের যে আন্দোলনের যে প্রতিকৃতিটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সবশেষে প্যালেস্টাইনের প্রতি যে সাপোর্টটা দেখানো হয়েছে, এটা আসলেই অনেক ইমোশনাল একটা মোমেন্ট ছিল। আমাদের সংসদ ভবনে যে ড্রোন শুটটা হয়েছে অত্যন্ত ভালো লেগেছে এবং কি আমরা এখানে যত দর্শক ছিলাম আমরা অত্যন্ত অবলুব্ধ হয়েছি। তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই আরো ভালো হোক আমাদের বাংলাদেশের। পুলিশে পাখির মতো গুলি করে মারছে এবং ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন আমাদেরকে মারছে, এখন আমাদের সে রক্ত এখন টকবক করছে। আমাদের আবু সাইদ ভাই, মুক্ত ভাই, তারা আমাদের জন্য জীবন দিয়েছে, তাদেরকে দেখে আমরা আবার অনুপ্রাণিত হয়েছি। আবার যদি যুদ্ধে নামতে আমরা যুদ্ধে নামবো। তাদের স্মৃতি এখনো মনের ভিতরে গেঁথে আছে। আমরা চাই অনেক অনেক ভিডিও দেখি, মাঝে মাঝে কান্না আসে। এর আগে মানিক মিয়া এভিনিউতে পরিবেশনা করে 12টি ব্যান্ড দল। মঞ্চমাতায় জুলাই শহীদদের জন্য গিয়ে মানুষের কাছে পৌঁছানো পারসা, ফোক কিংবদন্তি, ইসলাম উদ্দিন পালাকার, মিথুন চক্র এবং আনিসারা। সমবেত মানুষেরা বললেন পরিবর্তিত সময়ের এই পহেলা বৈশাখ তারা উপভোগ করেছেন। এইবারের মতো আমি দেখি নাই, আগে একটা ছিল বটমূল, একটা সীমাবদ্ধতার মধ্যে ছিল। গণঅভ্যুত্থানের পরে এই আনন্দগুলো করতেছি, মনে হচ্ছে উন্মুক্ত, যে যেমনে পুরি সামনে করে আনন্দ করতে পারছি। আমরা অনেক জায়গায় গেছিলাম, ওইখান থেকে এখানেই বেশি অনেক ভালো লাগছে। 5 আগস্টের পরে দেশে যেমন চেঞ্জ হয়েছে, পয়লা বৈশাখটা তেমনই হলো চেঞ্জ হয়েছে। আমি আশাও করি না এত মজা হবে, আমি ফার্স্ট টাইম আসছি। বর্ষবরণের আয়োজনে অতিথি হয়েছিলেন বিদেশি দূতাবাসের কর্তা, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারের উপদেষ্টারা। চীনা রাষ্ট্রদূত বললেন বাঙালির বর্ষবরণের আনন্দে ভূমিকা রাখতে পেরে তার দেশ গর্বিত। This is a love day, also is like a lucky day. Very good, very good, so great. Firstly, Happy New Year to all the Bangladesh friends. I mean, he's very excited. I just want to say, this song performance demonstrates during the journey for the new Bangladesh, China always with you, to be with you, to support you. আপন ভাবছি সব জাতিগোষ্ঠীকে। এইটা যখন মানুষ দেখে যে সবাইকে আপন ভাবা হচ্ছে, তখন তারা নিজেরাও ইনক্লুডেড এবং আপন বোধ করে। দুপুর থেকে শুরু হওয়া মানিক মিয়া এভিনিউয়ের এই উচ্ছ্বাস সন্ধ্যা গড়িয়ে গেলেও কমেনি একটু। বাংলা ঐতিহ্য, সুর আর গানের সঙ্গে রক্তাক্ত জুলাইয়ের স্মরণ এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করেছে বলছে এসব মানুষেরা। মানিক মিয়া এভিনিউ থেকে আজহার লিমন, এখন ঢাকা। দিন পেরিয়ে রাতেও ছিল নগরীতে নববর্ষ উদযাপনের নানা আয়োজন। দিনের হট্টগোল এড়িয়ে প্রিয়জনদের নিয়ে রাতের বেলা ঘুরতে বের হন অনেকেই। অতীত ভুলে আগামীর সব বাধা পেরিয়ে আরেকটু ভালো দিন কাটানোর আশা নগরবাসীর। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন, ছবি তুলেছেন মোবারক হোসেন। আধারের এই ভরা চাঁদের বয়স আজ 16 দিন। তবুও বৈশাখের প্রথম রাতে পাতার ফাঁকে উকি দিয়ে জাহির করা আমি এখনো তরুণ। বৈশাখের প্রথম রাত যেন প্রথম প্রেমের মতোই স্নিগ্ধ। প্রেয়সীর লাল পাড়ের সাদা শাড়িতে ঘটা করে বৈশাখের আগমন বিঁধেছে প্রেমিকের বুকে। বছর জুড়ে জমিয়ে রাখা সময়ের হিসেব এবার চুকিয়ে নিয়ে ভালোবাসার হালখাতা করা। নতুন বছরে প্রিয়জনকে আরেকটু ভালো রাখার প্রতিশ্রুতি দুজনের। সামনের বছরটা আরেকটু ভালোভাবে মা, ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। বর্ষবরণের দিনের উদযাপনও ঠেকেছে রাতের গভীরে। নগরীর দিনের হট্টগোল এড়িয়ে কেউ কেউ বৈশাখের প্রথম রাত উদযাপন করেন প্রিয় কোনো গানের সুরে। ফেলে আসা দিনগুলো ভুলে নতুন আরেকটি সূর্যোদয়ের অপেক্ষা বন্ধুদের সঙ্গে। প্রতিবারের মতো একটাই চিন্তা করব, এই বছরের থেকে পরের বছর আরেকটু ভালো করার চেষ্টা, এটাই। প্রতি বছর একটা নতুন সুযোগ এনে দেয় আমাদের জীবনে, নতুন কিছু করার। আমি নিজের ক্যারিয়ার ভালো করে গড়ার চেষ্টা করতেছি। কেউ কেউ পুরো পরিবার নিয়ে উপভোগ করেন রাতের বৈশাখের ঝিরিঝিরি বাতাস। নতুন বছরে নিজের জীবনে আরেকটু বাঙালিয়ানা করা যায় কিনা সেই ভাবনাও অনেকের মনে। আমাদের সংস্কৃতি এত সুন্দর,
এটা আসলে আমরা এর মাধ্যমে উপলব্ধি করতে পারি। হালকা বাতাস, হ্যাঁ বাতাসের সাথে মানে শরীরের ক্লান্তি ভাবটা এখন আর নাই। আসলে অনেক ভালোই লাগতেছে, কারণ আমাদের বিয়ের মাত্র 6 মাস হয়েছে, আর আজকে ফার্স্ট টাইম আমরা এত রাত পর্যন্ত একসাথে দুজনকে টাইম দিতে পারছি। নতুন বছরের প্রথম দিনটি প্রিয়জনদের সঙ্গে যেভাবে উচ্ছ্বাস আর উদ্দীপনায় কাটিয়েছেন, ঠিক সেভাবেই বছরের সবকটি দিন কাটানোর প্রত্যাশা নগরবাসীর। রাব্বি হোসেন, এখন, ঢাকা। চট্টগ্রামের সিআরবির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের সিআরবি থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, আগুনের সূত্রপাত কিভাবে জানতে পেরেছেন কিনা, এবং আপনার কাছে জানতে চাই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের সংবাদ রয়েছে কিনা। রাত্রে অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনও কেউ নিশ্চিত করে বলতে পারেনি, তবে এখানে যারা বস্তিতে বসবাস করেন তারা জানিয়েছেন যে সকাল ভোর 5:30টার দিকে মূলত আগুনের সূত্রপাত হয়। এটি হচ্ছে মূলত রেলওয়ে একটি কলোনি বলা হয়, সৃজনী ক্লাব। সেই সৃজনী ক্লাবের যে বস্তি মালিপাড়া বস্তি, সেই বস্তিতে আগুন লাগে। এবং আপনাকে বলে রাখি যে এই বস্তিটিতে প্রায় 300-এর বেশি ঘরবাড়ি রয়েছে। সেখানের মধ্যে যে অংশে সৃজনী ক্লাবের যে অংশে আগুন লেগেছে সেখানে 15 থেকে 20টি ঘরবাড়ি রয়েছে, বস্তিতে বসবাস করে মানুষ। এইখানে প্রায় 15টি মতো ঘর পুড়ে গেছে, একেবারে ছাই হয়ে গেছে বলা যায়। এখানে কিছুই অবশিষ্ট নেই আমরা দেখতে পাচ্ছি। যেহেতু টিনের ঘর ছিল, যার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এমনটি বলছেন এখানকার যারা বসবাসকারী আছেন বস্তিতে তারা। এবং ফায়ার সার্ভিসের 5টি ইউনিট খবর পেয়ে তারা এখানে আসে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে 6:40 নাগাদ মূলত আগুন নিয়ন্ত্রণে আসে। তবুও আমরা এখানে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কালো ধোঁয়া রয়েছে এবং পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বলে রাখি যে আসলে এখান থেকে আসলে এই যে আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে তাদেরকে বেশ বেগ পেতে হয়েছে, যেহেতু আশপাশে কোনো পানির ব্যবস্থা ছিল না। দূর থেকেই কিন্তু পানির সংযোগ স্থাপন করতে হয়েছে, সেখানেও খানিকটা সময় তাদেরকে ব্যয় করতে হয়েছে পানির সংযোগ নেওয়ার জন্য। সব মিলিয়ে বলা যায় যে এরপরও তারা সর্বাত্মক চেষ্টার মধ্য দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আসলে যে ঘরগুলোতে মানুষ নিম্ন মধ্যবিত্তের মানুষগুলো বসবাস করতে একেবারে ছাই হয়ে গেছে, কোনো কিছু অবশিষ্ট নেই। ঘরবাড়ির যে কাগজপত্র থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে প্রতিটি জিনিস পুড়ে গেছে। এখানে যারা বসবাসকারী আছেন তারা বলছেন আসলে পরিকল্পিতভাবেই এর আগুন ঘটানো হয়েছে কিনা তারা এমনটিও সন্দেহ করছেন। পাশাপাশি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে এমনটিও আসলে সন্দেহ করছেন। তবে এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, অর্থাৎ আগুন লাগার পরপরই এখানে যারা বসবাসকারী আছেন তারা অনেকটা নিরাপদ জায়গায় চলে যেতে পেরেছে এমনটি বলছেন এখানকার অন্য যারা বসবাসকারী আছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এই বস্তিতে যে আগুন লেগেছে সেই আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের সর্বাত্মক প্রচেষ্টার মধ্য দিয়ে। তবে 15টির মতো ঘরবাড়ি একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে, কেউ হতাহতের ঘটনা ঘটেনি। আমরা এখন পর্যন্ত এই তথ্যগুলোই জানতে পেরেছি। রাত্রে চট্টগ্রামের সিআরবির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। গভীর রাতে ডেমরার কোনাপাড়া এলাকার একটি ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। দোকান মালিকের দাবি এতে কয়েক লাখ টাকার ফার্নিচার পুড়ে গেছে। সোমবার রাত 2টার দিকে আগুন লাগলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডেমরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফার্নিচারের দোকানের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে সবজির দাম। এছাড়া সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহী থেকে রাকিবুল হাসান ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী।
শুরুতেই রাকিব, জানতে চাই কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে? গালিব, আসলে গেল রাতেই কিন্তু বৃষ্টি হয়েছে, যার কারণে সবজির সরবরাহ বাজারে আজকে তুলনামূলকভাবে কম। এবং একই সাথে যেহেতু ক্ষেত ফসলে কিছুদিন আগে আসলে আলু উঠেছে, যার কারণে এখন সেখানে গ্রীষ্মকালীন যে সবজি সেগুলো লাগানো হয়েছে, এখনো পর্যন্ত সেগুলোর পরিপক্ক অবস্থা বা ফসল আসার অবস্থা হয়ে ওঠেনি। এই সমস্ত কারণে কিন্তু আসলে বাজারের সবজির যে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ সেটির খানিকটা ঘাটতি দেখা গেছে। এই কারণে প্রত্যেকটি সবজিতেই আমরা দেখছি 5 থেকে 7 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 12 টাকা পর্যন্ত আসলে বৃদ্ধি পেয়েছে। যারা ক্রেতা আছেন তারা বলছেন যে গেল সপ্তাহ আগেই কিন্তু তারা করলা কিনেছেন 60 টাকা কেজি দরে, আজকে সেটি খুচরা বাজারে কিনতে হচ্ছে 80 টাকা কেজি দরে। 75 টাকায় পটল কিনেছিলেন সেখানে এখন সেটি দাম হয়েছে প্রায় 80 টাকা। এভাবে কিন্তু প্রত্যেকটি সবজিরই আসলে দাম বেড়েছে। অন্যদিকে বেগুন, যেটি সপ্তাহের ব্যবধানে 55 টাকা বিক্রি হচ্ছে, 50 টাকা বিক্রি হচ্ছে, সেটির দাম কিন্তু বেড়েছে, সেটি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। ঝিঙ্গা 65 টাকা ছিল, সেটি 75 থেকে মানভেদে 80 টাকা পর্যন্ত উঠেছে। অর্থাৎ এই যে দাম প্রত্যেকটি সবজিরই খানিকটা বৃদ্ধি পেয়েছে, এটির কারণ হিসেবে ব্যবসায়ী এবং যারা কৃষক আছেন তারা বলছেন যে গ্রীষ্মকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো তো উঠতে শুরু করেছে, তবে যেগুলো নতুন করে আসলে সবজির চাষ হয়েছে সেইগুলো নিয়ে এখনো পর্যন্ত সবজি আসেনি এবং যার কারণে সরবরাহ কম। এছাড়াও যতটুকু আসলে অন্যান্য যে সবজিগুলো বাজারে আছে সেগুলো যে সরবরাহটি আসলে বৃদ্ধি পায়, সেটি গেল রাতে বৃষ্টির কারণে অনেকেই আসলে নিয়ে আসতে পারেনি, যার কারণে পাইকারি বাজারে সবজির খানিকটা ঘাটতি দেখা দেওয়ায় আজকে খুচরা বাজারে এটির প্রভাব আসলে পড়েছে, যার কারণে সর্বনিম্ন 5 টাকা থেকে সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত আসলে প্রত্যেকটি সবজিতে দাম বেড়েছে। কৃষি বিভাগ বলছে যে প্রায় 15,000 হেক্টর জমিতে যে সবজির উৎপাদন হয়েছে, চাষ করা হয়েছে, সেটি আসলে ধীরে ধীরে আসলে ফসলগুলো আসতে শুরু করবে বাজারে এবং এটি আসতে গেলে প্রায় এখনো 2 সপ্তাহের মতো সময় আছে, তারপরে আসলে খানিকটা দাম কমে আসতে পারে। তো রাজশাহীর খড়খড়ির বাজারে আজকে সবজির যে সরবরাহ সংকট, যার কারণে কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত প্রতিটি সবজিতে দাম বৃদ্ধি পেয়েছে। তো গালিব, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। নগর থেকে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, পেঁয়াজ ও রসুনের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? গালিব, সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মশলা জাতীয় পণ্য পেঁয়াজ এবং রসুনের দাম। বলা যায় যে এক সপ্তাহের ব্যবধানে রসুনের দাম দ্বিগুণ বেড়েছে, অর্থাৎ 50 টাকা কেজি রসুন এখন বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি এবং পেঁয়াজ কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি পর্যন্ত। এখানে এই মশলা জাতীয় পণ্যের দাম বাড়ার কারণে ভোক্তাদের মাঝে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে, তারা জানিয়েছেন যে তারা বলছেন যে সরবরাহ বেড়েছে, তবে বিক্রিও যথেষ্ট হচ্ছে, কিন্তু চাহিদা বেড়ে যাওয়ার অজুহাতে দাম কিছুটা বেড়েছে বলে তারা জানিয়েছেন। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন যে যেহেতু জেলাতে রসুন পেঁয়াজের উৎপাদনের পরিমাণ কম হয়, যার কারণে পাশের জেলা নাটোর এবং পাবনা থেকে এইসব মশলা জাতীয় পণ্য কিনে নিয়ে এসে জেলার বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন বাজারে সরবরাহ করতে হয়। তারা বলছেন যে যেহেতু পাইকারি মুকামে দাম বেড়েছে, যার কারণে তাদেরকে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা আরো জানিয়েছেন যে সামনে কোরবানি ঈদ, আর এখন থেকে যারা অনেক ক্রেতা রয়েছেন তারা কিনে বাসায় রাখছেন, যার কারণে চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন এবং আগামীতে আরো দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। আর ক্রেতারা বলছেন যেহেতু এখন চাহিদা রয়েছে এবং দাম বেড়ে গেছে, এই সময় আসলে প্রশাসন যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিছুটা দাম কমার সম্ভাবনা রয়েছে এবং দাম স্থিতিশীলের মধ্যেও থাকতে পারে বলে জানিয়েছেন। আর রসুনের বিষয়টা যদি বলি যে জেলাতে রসুনের পরিমাণও কম হয়, পাশের জেলা জয়পুরহাট, দিনাজপুর এবং রংপুর থেকে এই রসুনগুলো কিনে এসে এখানে বিক্রি করতে হচ্ছে এবং এই রসুন দাম দ্বিগুণ বেড়েছে। আর আলুর দাম কথা যদি বলি, মৌসুমের শুরু থেকে দাম কিছুটা কম রয়েছে এবং এখন পর্যন্ত বিক্রি হচ্ছে 14 থেকে 20 টাকা কেজিতে। এই ছিল আমার কাছে মশলা জাতীয় পণ্যের দাম নিয়ে সবশেষ। বিনামূল্যে 33 লাখ মানুষকে স্বাস্থ্য সেবা দিতে নদীবেষ্টিত দুর্গম অঞ্চলে ভেসে বেড়াচ্ছে ভাসমান হাসপাতাল কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ। এক এক অঞ্চলের মানুষ সেবা পাবেন 2.5 থেকে 3 মাস পর্যন্ত। সেবায় সন্তুষ্ট হলেও
দুর্গম অঞ্চলে স্থায়ী সেবা কেন্দ্র খোলার অনুরোধ জানিয়েছেন সেবাগ্রহীতারা। রাজীব শেখের ছবিতে চাঁদপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। চাঁদপুর থেকে 5 কিলোমিটার দূরের হাইমচর। 2.5 মাস ধরে নোঙর করে আছে ভাসমান হাসপাতাল কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ। প্রত্যন্ত নদীবেষ্টিত ও উপকূলীয় অঞ্চলের মানুষের সেবায় নিয়োজিত আবদুল্লাহ বিন আজিজ চ্যারিটি ফাউন্ডেশনের 5ম তথা সর্ববৃহৎ জাহাজ এটি। ডাক্তার, নার্স, প্যাথোলজিস্ট, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট সহ 18 জনের মেডিকেল টিম দুর্গম অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে কতটা সফল তা শোনা যাক সেবা গ্রহীতাদের মুখেই। চাঁদপুর গেলে আমাদের টিকিট পাই না, ভর্তির সিরিয়াল পাই না, মানে ডাক্তার ঠিকমতো পাই না। ওদের আলগি বাজার আর ওদিকে হলো একদম গোসারা শরীরপুর, এছাড়া এর মাঝে কোনো হাসপাতাল নেই। মানে বাসমান এটা পাওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে। ক্রিমটা আক্রান্ত স্থানে দিনে 2 বার ব্যবহার করবেন। রোগলে বুঝছি যাইতারি না কিনু, টাকা পয়সা নাই, বুগিয়া টুগিয়ে রয়েছি। এই হাসপাতাল আইসে হইতে 3 বার ওষুধ নিলাম। যাদের পরীক্ষা নিরীক্ষা দরকার হয় তাদের পরীক্ষা নিরীক্ষা করে এবং ওষুধও দিচ্ছে। নাগালের মধ্যে হাসপাতাল না থাকায় যারা দীর্ঘদিন রোগ চেপে বসেছিলেন তারা দফায় দফায় এসেছেন সেবা নিতে। কেউ কেউ সপরিবারে বা এক দফায় 3 ধরনের রোগের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। নিয়েছেন বিনামূল্যের ওষুধ, ফ্রিতে পরীক্ষা করেও ফলাফল পাচ্ছেন এক বেলাতেই। আমি আরও 2 বার আগে আসছি, আবার আজকে আসলাম। আগে আইছিলাম ব্যথার জন্য, আর আজকে আইছি চোখের জন্য। আমার ধরেন আমার এই ভাওয়ার ব্যথা লেগে আমি বসতারি না উঠতারি না, বুঝিনি আইছি, ওষুধ দিছে, আল্লাহর রহমত ভালো হয়েছে। আমি যেই কারণে নিছি আমারটা আল্লাহর রহমত ভালো হয়েছে। আমার স্বামী এবং আমার ছেলে মেয়ে সবাই ভালো হয়েছে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, মুখ, দাঁত, নাক, কান, গলা, বার্ন, প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারির মতো জটিল সমস্যার সমাধান মিলছে এই ভাসমান হাসপাতালে। অস্পষ্ট দৃষ্টি নিয়ে যারা বেঁচে ছিলেন তারা বিনামূল্যে করাতে পারছেন চোখের ছানি অপারেশন। এইটা ভবিষ্যতে বাংলাদেশ সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে 5 বছর শেষে এটা অ্যাকচুয়ালি হস্তান্তরিত হবার কথা, এবং সেই কার্যপরিধি এবং বিষয়গুলো আমরা একটা পর্যবেক্ষণে এখানে এসেছি। দিস ইজ আ জার্নি, আমরা সব একসাথে করব উইথ কমিটমেন্ট টু ব্রিং যারা অনেক দূরে, দোজ হু আর ফার অ্যাওয়ে, so that you become the center of our responsibility. দেশের দুর্গম অঞ্চলের মানুষ দূরের হাসপাতালে গেলেও অনেকেই একদিনে চিকিৎসা শেষ করে ফিরে আসতে পারেন না, সাধ্যমতো খরচ করার পরেও। এছাড়া এসব অঞ্চলে চিকিৎসক সহ গুরুত্বপূর্ণ পদ ফাঁকা থাকায় ঢাকা বা পার্শ্ববর্তী বিভাগীয় শহরে যেতে বাধ্য হন রোগীরা। সবাইকে করতালি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ। অসহায় এসব মানুষের খোঁজ নিতে দুর্গম চরে এসেছেন স্বাস্থ্যসেবা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও জাহাজ পরিচালনাকারী ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা। সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের তত্ত্বাবধানে 5টি ভাসমান জাহাজ ইতিমধ্যেই 3 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে, কিন্তু আগামী 5 বছরে তাদের লক্ষ্য 33 লক্ষ রোগীর কাছে পৌঁছানো। কিন্তু এই সোনার হরিণ একেবারেই ছাড়তে চান না এই দুর্গম চরের মানুষেরা। তারা চান কিং আব্দুল আজিজ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে স্থায়ী কোনো ব্যবস্থা করা, যাতে তারা নিয়মিতভাবে এই দুর্গম অঞ্চলে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন। মুজাহিদ শুভ, হাইমচর, চাঁদপুর। বগুড়া শহরের জীবনরেখা করতোয়া নদী। প্রাচীন এই নদী দখল, দূষণ আর ভরাটে মৃতপ্রায়। অনেক স্থানে সরু, নাব্য সংকট সহ সৌন্দর্য বিলীনের পথে। সেই করতোয়াকে প্রাণ দিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, কাজের মান ও ধীর গতি নিয়ে। রবিউল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন মাজিদুর রহমান। বগুড়াবাসীর জীবন জড়ানো করতোয়া নদী। এই নদীর তীরেই গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা পুণ্ডবর্ধন। একসময় যাত্রী ও বাণিজ্য জাহাজে গন্তব্য ছিল এই নদী। ছিল মাঝিদের ভাটিয়ালি গানের সুর।
কিন্তু সময়ের ব্যবধানে দখল দূষণ আর ভরাটে প্রাণ হারিয়েছে নদীটি। সেই প্রাণ ফেরাতেই কাজ করছে পাওবো, হাতে নিয়েছে 4,713 কোটি টাকার প্রকল্প। বিভিন্ন ধরনের বর্জ্য ব্যবস্থাপনা নদীর মাঝে ফেলানো হয়, পরে নদীটাকে একটা অপরিবেশ মানে নদীর পরিবেশটাকে পুরোটাকে নষ্ট করে ফেলা হয়। করতোয়াটাকে প্রসারিত করার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা যদি দ্রুত বাস্তবায়ন হয়, আমরা মনে করছি বগুড়াবাসী সহ করতোয়ার দুপারের যে মানুষ, যে জনপদ, এটা আবারও তাদের সেই প্রাণটা ফিরে পাবে। কাজের যে গতি পাওয়ার কথা ছিল, সৌন্দর্য বৃদ্ধির জন্য করতোয়ার যে বিষয়টি ভূমিকা ছিল, সেটি লক্ষণীয় নয় আর কি। 28 কিলোমিটার নদী খননের কাজ আগামী জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ বাকি 30%। তবে বর্ষার শুরুতেই খননের মাটি নদীতেই মিশে যাচ্ছে, এতেও নাব্য সংকটে আশঙ্কা বিশেষজ্ঞদের। আর তীর বাঁধানোর কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। কাজ থেকে আমরা একটু আশাবাদী হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে কাজগুলো যে মানের হচ্ছে সেটা আসলে ওই মানের না হয়ে এটা একটা পার্মানেন্টলি একটা সিস্টেমে আমাদের মনে হয় যে কাজগুলো করা উচিত ছিল, এবং যেভাবে খনন কাজ করা হয়েছে এবং মাটি তুলে ওখানে উপরে উঠে রাখা হচ্ছে, এবং পরবর্তীতে বর্ষাকালে আমরা মনে করছি এটা আবার সেই অবস্থায় আগের অবস্থায় ফিরে আসবে। যে টাকাটা বরাদ্দ হয়েছে তার জন্য যথাযথ ব্যবহার করা হয়, একটা স্বচ্ছতা যেন থাকে। আর করতোয়াকে কেন্দ্র করে ইতোপূর্বে কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেক ধরনের অনিয়ম হয়েছে, বিশেষ করে দখল থেকে শুরু করে। তো সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে এসে একটা স্বচ্ছতা নিয়ে এর শোভাবর্ধন এবং এর যে খরস্রোতার যে নাব্যতার যে চেষ্টা, সেটা যদি করা হয়, সত্যিকার অর্থে বগুড়ার বগুড়াবাসী দীর্ঘদিনের যে দাবি প্রত্যাশা সেটি পূরণ হবে। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রকল্প কর্মকর্তা বললেন, টাস্কফোর্সের মাধ্যমে কাজের তদারকি করায় কোনো অনিয়মের সুযোগ নেই। এসপি ব্রিজ থেকে ডিস্ট্রিবিউশ পর্যন্ত স্লোপ প্রোটেকশন এবং ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। সেইখানে আমাদের টাস্কফোর্স রয়েছে, তারা গুণগত মান এবং পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করে সেখানে দিচ্ছে, তারপরে সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। সুতরাং গুণগত মান এবং পরিমাণ আমরা 100% এনশিওর হয়ে কিন্তু সেগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানে কোনো রকমের সুযোগ নাই। এই উন্নয়ন নদীর প্রাণ ফিরিয়ে আনার পাশাপাশি কৃষি এবং মৎস্য খাতে ইতিবাচক ভূমিকা রাখবে। করতা নদীকে নতুন জীবন দিতে হলে প্রকল্পের কাজ সময়মতো ও গুণগতভাবে সম্পন্ন করতে হবে, এমনটি দাবি বগুড়াবাসীর। দখল দূষণ এবং মৃতপ্রায় এই করতা নদীকে বাঁচাতে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে এই প্রকল্পের ধীর গতি এবং অস্বচ্ছতা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। শহরবাসী চান এই করতাকে সৌন্দর্য বর্ধন করে পর্যটন কেন্দ্রিক গড়ে তোলা হোক। বগুড়ার গোকুল থেকে মাজেদুর রহমান, এখন। শরীয়তপুরের জাজিরা যেন বোমা বিস্ফোরণের জনপদ। আধিপত্য নিয়ে সংঘর্ষে হরহামেশায় ব্যবহার হচ্ছে হাত বোমা, এতে ঝরছে প্রাণ, পঙ্গু হচ্ছেন অনেকেই। অভিযোগ রয়েছে নৌপথে আসে এসব বোমা তৈরির সরঞ্জাম, পরবর্তীতে স্থানীয়ভাবে তৈরি হয় বোমা। সম্প্রতি জাজিরায় সংঘর্ষে হাত বোমার ব্যবহার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সহিংসতার এমন ঘটনা থেকে মুক্তি চান স্থানীয়রা। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। আধিপত্য বিস্তার ঘিরে 7 দিনের ব্যবধানে গেল রোববার শরীয়তপুরের জাজিরায় আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। 26 পাড়া এলাকায় ঘটানো হয় শতাধিক হাত বোমার বিস্ফোরণ। এর আগে গত 5 এপ্রিল দেশ জুড়ে আলোচিত হয় জাজিরা বিলাসপুরে আধিপত্য বিস্তার ঘিরে দুই পক্ষের সংঘর্ষে মুহুর্মুহু হাত বোমা ব্যবহার, যেখানে দেখা মেলে বালতি ভর্তি হাত বোমা। ব্যবহার হয় ঢাল, সরকি, রামদা। যদিও স্থানীয়দের কাছে এসব ঘটনা গত 4 দশকের বিভিন্ন সংঘর্ষের খণ্ডচিত্র। গেল বছরের 2 এপ্রিল এমনই এক সংঘর্ষে হাত বোমার আঘাতে নিহত হয় বিলাসপুরের মুন্সিকান্দি গ্রামের সজীব মুন্সি। বছর পেরিয়ে স্বামীর কবরের পাশে স্ত্রী সোনিয়া আক্তারের আর্তনাদ। তার মতো অনেকেই হারিয়েছেন স্বামী, সন্তান আর প্রিয়জনকে। হাত বোমার আঘাতে শরীরে ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন শত শত মানুষ। হাঁটতে পারিনি, চলাফেরা করতে পারিনি, বেডে ছিলাম 3 মাস পর্যন্ত, পা প্লাস্টার করা ছিল। কত মা সন্তান হারাইব, কত ছেলে মেয়ে বাবা হারাইব। আমার বাচ্চার 4 বছর, বাবা যার না থাকে আর দুনিয়াতে কি থাকে। সব সময় ভয়ে ভয়ে থাকি, কখন কোন জায়গায় গ্যাঞ্জাম হইব, কখন কোন জায়গায় বোমাবাজি হইব। যদি বমের এইটা জায়গায় দেশে তো এই দেশ ঠান্ডা যাবো। বমের মাইন না থাকলে দেশে মাইর কি করবো না, ধরা খাইলে 2-1 দিনের মধ্যে জামিন দিয়ে দেয়, বেশি হইলো
5-6 দিন খাটে যাবি না এসে পরে মানে ওরই ক্ষমতা। আর জলিল মাদরে টাকাও নাই, হ্যাঁ টাকা খরচও করতে পারে না, আর হ্যাঁ ক্ষমতাও নাই। যে কোনো মুহূর্তে মনে করেন যে দেখা যাইতেছে বোম পড়তেছে, ভালো মানুষের উপর বোম পড়তেছে, যারা মারামারি করে তাদের উপর বোম পড়ে, মহিলা বলেন পুরুষ বলেন। এসব হাতবোমা তৈরির রসদ কোথা থেকে আসে, কিভাবেই বা তৈরি করা হয় হাতবোমা, সে সবই জানাচ্ছিলেন বিলাসপুরের মুন্সিকান্দি গ্রামের আলী হোসেন মুন্সি। টলারে করে আনি আইনে এখান তো যায়, এই নদীতে যায়, এখন পথে তো নামাই রাখে। বাচ্চা আইনে মনে করেন যে এরা ওই পাড়ায় বাড়িটা হেসে ওই যে এই 1.5 ইঞ্চি 1 ইঞ্চি ছবি আছে না তারকারা, এই তারকাটার ভিতরে ভরে মামলা নিয়েছে পুলিশ বাদী হয়ে। সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নানা উদ্যোগের কথা জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গত 5 তারিখে যে ঘটনাটা আপনারা দেখেছেন সেটা আমরা মামলা নিয়েছি পুলিশ বাদী হয়ে, এবং ইতিমধ্যে আমরা 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই অভিযান আমাদের অব্যাহত আছে। 1984 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় হাতবোমার সহিংসতা। আধিপত্য বিস্তারে এখন এসব সংঘর্ষের নেতৃত্বে রয়েছে জাজিরার বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিপক্ষ জলিল মাদবর। বর্তমানে তারা দুজনই কারাগারে। তাদের বিরুদ্ধে রয়েছে দেশের বিভিন্ন থানায় শতাধিক মামলা। 4 দশক ধরে এই অঞ্চলে চলে আসা এই সংঘাত সংঘর্ষ এখন বোমার রাজনীতিতে পরিণত হয়েছে। বিলাসপুরের বাতাসে এখন বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। বিলাসপুরের এই সর্বশেষ ঘটনার মধ্য দিয়ে বোমা আতঙ্ক থেকে মুক্ত হতে চায় এই অঞ্চলের মানুষ। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আবারও উত্তাল পশ্চিমবঙ্গ। মুর্শিদাবাদ থেকে সহিংসতা ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনাতেও। তবে সংশোধনী আইনের মাধ্যমে গরিবের জমি লুট বন্ধ এবং মুসলিমরা লাভবান হবেন বলে দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর জানাচ্ছেন নুসরাত কামাল। আবারও ওয়াকফ ইস্যুতে উত্তাল পশ্চিমবঙ্গ, আবারও পুরল যানবাহন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা সহ মুসলিমদের সম্পদ দেখভালে দায়িত্বপ্রাপ্ত ওয়াকফ পরিচালিত হয় যে আইনে, সে আইনের সংশোধনী আনতে খোদ দেশের মুসলিমদের সাথেই হয়নি আলোচনা। এতে ক্ষুব্ধ, আতঙ্কিত ভারতের সংখ্যালঘু মুসলিমরা। সংশোধিত আইন কার্যকর হয়েছে আগেই। আইনটি বাতিলের দাবিতে আন্দোলন করছে পশ্চিমবঙ্গের মুসলিমরা। সোমবার ওয়াকফ বিরোধী সমাবেশে যোগ দিতে কলকাতার রামলীলা ময়দানে মিছিল নিয়ে যাচ্ছিল সর্বভারতীয় ইসলামপন্থী রাজনৈতিক দল আইএসএফ। সমাবেশের অনুমতি নেই জানিয়ে পুলিশ মিছিলে বাধা দিলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। শুরু হয় সংঘাত। ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের সংশোধিত এ আইন রাজ্যে কার্যকর হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আশ্বাস দেওয়ার পরও আইনটির বিরুদ্ধে সমাবেশ কেন করতে দেয়া হচ্ছে না, সে প্রশ্ন ছুড়ে দেন বিক্ষুব্ধরা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে আহত হয় পুলিশ সদস্য সহ অনেকে। উত্তাপের আঁচ ছড়ায় শমশেরগঞ্জ, জাফরাবাদ, মালদা, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা পর্যন্ত। আমাদের কলকাতা রামলীলা ময়দানে ওখানে আমাদের কর্মসূচি ছিল, বিআর আম্বেদকর মুক্তি ওখানে, কিন্তু এখানে পুলিশ ভাইরা আটকে দিয়েছে, বলছে পারমিশন নেই। এর আগে রাজ্যের মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভের জেরে সহিংসতায় প্রাণ যায় কমপক্ষে 3 জনের। রেল ও সড়ক পথ অবরোধ, দোকানপাটে ভাঙচুর, লুটপাট আর যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। মুর্শিদাবাদ সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 200-র বেশি মানুষকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গড়িয়েছে ভারতের সর্বোচ্চ আদালত পর্যন্ত। এবং মিছিলের একদম ক্ষমতাসীন বিজেপির দাবি, দুর্নীতি দমনের লক্ষ্যে সংশোধনী আনা হয়েছে 1995 সালের ওয়াকফ আইনে। সংশোধিত আইনের মাধ্যমে গরিবের জমি লুট বন্ধ হবে এবং মুসলিমরা লাভবান হবেন বলে দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। लेकिन इससे मुट्ठी भर भू माफिया का कोई भला हुआ। पसमानदा मुस्लिम इस समाज को कोई फायदा नहीं हुआ। और ये भूमाफिया किसकी जमीन लूट रहे थे? ये दलित की जमीन लूट रहे थे।
এদিকে গেল কয়েক বছর ধরেই বিভিন্ন নির্বাচনের আগে হিন্দু মুসলিম ইস্যুতে দ্বন্দ্ব প্রায় নিয়মিত হয়ে উঠেছে ভারতে। ওয়াকফা ইস্যুতে সংঘাতকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের আগে রাষ্ট্রপতির শাসন জারি করার আহ্বান রাজ্য বিজেপির। 150 কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলিম 20 কোটির বেশি। সংখ্যালঘু এ সম্প্রদায় সহ ওয়াকফা সংশোধনী আইন বিরোধীদের অভিযোগ, দুর্নীতি দমনের নামে এ আইনের মাধ্যমে মুসলিমদের স্থাবর সম্পত্তি দখলে নিতে চাইছে মোদী সরকার। নতুন আইন চ্যালেঞ্জ করে বুধবার 15টি পিটিশনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছে এখন সকাল। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। নবপ্রাণের উচ্ছ্বাসে দেশ জুড়ে বর্ষবরণ উদযাপন। উৎসবে ঐক্যের জয়গান, মুগ্ধতা ছড়ালো সমাপনী ড্রোন লেজার শো। আমরা আসছি, আরো অন্যান্য জাতিগোষ্ঠী আছে, সবার সাথে আমরা একত্র মিলিত হয়েছি। আমার বেঙ্গলি কালচার খুব ভালোবাসি, খুব ভালো লাগে। কখনো আসা হয় না এখানে, ফার্স্ট টাইম এখানে। খুবই এক্সাইটেড হয়েছিলাম এবং প্রত্যেকটা ড্রোন শো এনজয় করছি। সবশেষে প্যালেস্টাইনের প্রতি যে সাপোর্টটা দেখানো হয়েছে, এটা আসলেই অনেক ইমোশনাল একটা মোমেন্ট ছিল। দখল দূষণে মৃত প্রায় বগুড়ার জীবনরেখা করতোয়া। প্রাণ ফেরাতে পানি উন্নয়ন বোর্ডের কাজে ধীর গতি, মান নিয়েও প্রশ্ন। বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে দুর্গম অঞ্চলে ভাসমান হাসপাতাল। স্থায়ী সেবা কেন্দ্র খোলার অনুরোধ সেবা গ্রহীতাদের। এবং শরীয়তপুরে স্থানীয়ভাবেই তৈরি হচ্ছে বোমা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস পুলিশের, সামাজিক প্রতিরোধে জোর। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।